আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইউনূস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে। নিন্দুকেরা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইউনূসের, এবং ইউনূস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন। তারপরে তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না, তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে। এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে, কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না। এর আগে 2008 সালে দেখা গেছে যে ঘোষণার পরে 5 বার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে। 2006 সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন। তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন 2007 সালে, কিন্তু সেই নির্বাচনটি হয়নি। সেই নির্বাচনের আগেই 111 সরকার এসেছিল। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে, 10 বছর মেয়াদী এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তার কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে। তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই এর যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে 12ই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে। তো এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং 5ই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন, এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম, ইনক্লুসিভ নির্বাচন, আহ, দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন, একটা লেভেল প্লেইং ফিল্ড, ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে, হ্যাঁ, একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে, এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন। এই যে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে যেটা বললাম। তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়, ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়। আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষেই বেসিক্যালি ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিনি বলেন যে আমি ডক্টর ইউনূসের রিক্রুট না, আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকেই কাজ করছি। তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন, সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন। সেখানে ভারতীয়, মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসকে এই সব আপডেট জানান, তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই
আমাদের কথা বলবার জন্য, আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে। আপনি একটা বেঈমান। এই ডক্টর ইউনূস ডক্টর খলিলকে বেঈমান পর্যন্ত বলেছিলেন, এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ বোধ করেছিলেন। তারপরেও ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, কিন্তু আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান, এই ৩ উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এরা ৪ জন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন, এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন, এটা ঠিক এটা মানে সবাই বুঝতে পারছে। আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই। এর আগেও আমরা সেটা দেখেছি। সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণা, এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনূস করলেও নেয়। যে পরাশক্তিকে ডক্টর ইউনূস পুষতেছেন না, ডক্টর ইউনূস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না, তিনি তার প্রশাসন আরো ২টো মহল এর পেছনে জড়িত আছে, যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ফেলতে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা দেখছি যে ৩ বাহিনীর প্রধান, বিশেষ করে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনীর প্রধান, একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন। কি আলোচনা করছেন তারা, এটা একটু, এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি। তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে, এবং তারা তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায়। এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন, এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না। তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে, ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, তখন ইউনূস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা। আর আমরা যদি ভুলে না যাই, আওয়ামী লীগ কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয়, তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, ঝুঁকির কথা বললাম। এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মতো অনেকগুলো উপাদান আছে, কিন্তু এটি আবার শেষ পর্ব নয়। সাথে থাকুন, পাশে রাখুন। রাজনীতিতে এখন অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো দেখতে হবে। এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। গত ৮ তারিখে আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং এটা তিনি জনসমক্ষে বলেছেন, এবং এই কথাটা তিনি তার একটি কর্মী সমাবেশ বা মিটিং এ মধ্যে এই কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি। দু একটা টক শোতে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু কোনো কন্টেন্ট দেখা যায়নি, বা এই কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এসে বিশ্লেষণ হয়নি যে উনি কেন বললেন যে ৫০ জন টার্গেট কিলিং। আবার উনি এটাও বললেন যে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এই ৫০ জন প্রার্থীকে কিলিং করবে। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ এই ৫০ জন প্রার্থীকে কিলিং কেন করবে? আওয়ামী লীগ কি কোথাও কি কন্টেস্ট করতেছে? এই যে আজকে আপনারা যখন এই ভিডিওটা পাচ্ছেন, তখনই আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ফেব্রুয়ারি ১২ তারিখে নির্বাচন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে। ইলেকশন হবে ফেব্রুয়ারি ১২ তারিখে। সুতরাং এইখানে তো আওয়ামী লীগের জায়গা নেই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক তুলে নিয়েছেন, সব কিছুই করেছেন। তাহলে আবার আওয়ামী লীগের নামটা আসে কেন? আর এই ৫০ জনকে হত্যা করা হবে, এটা রাশেদ খান কোথার থেকে কোন গোয়েন্দা তথ্য পেয়েছেন? কারণ তিনি বলেছেন তিনি তথ্য পেয়েছেন। তো রাশেদ খান বা নুরুল হক নুরু এদেরকে কি সেই মোসাদের গোয়েন্দা সংস্থায় কি এই তথ্য দিয়েছেন, নাকি মোসাদকে দিয়ে ওনারাই এই কিলিং করাবেন? তা ৫০ জনের কথা যেহেতু বলেছেন, সুতরাং ৫০ জনের মধ্যে আমি ব্যাপারটা এভাবে নিতাম, যদি তিনি বলতেন যে আমাকে সহ ৫০ জনকে কিলিং করা হবে, তাহলে আমি বুঝতাম যে না, তার নামটাও মনে হয় ৫০ জনের হিট লিস্টে আছে। কিন্তু তিনি বলেছেন ৫০ জন, তাহলে কোন ৫০ জন, কারা করবে?
আপনি এমনি বলে দিলে হবে না যে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগের এই মুহূর্তে আপনাদের কথা মতো বা আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই 50 জনকে হত্যা করবে। যেই দিন থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গত 2 মাস যাবত যখন এই বিএনপি, জামাত, এনসিপি এরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, সেই থেকে আজ পর্যন্ত 210 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন। এগুলো কোনোটাই আওয়ামী লীগ করে নাই। হয় জামাত বিএনপি কে করেছে, বিএনপি জামাতকে করেছে। এই যে গত 2 দিন আগে আপনারা জানেন যে ফুয়াদকে যে দৌড়ানিটা দিয়েছে, এটা কি আওয়ামী লীগ দিয়েছে? এটা তো বিএনপি দিয়েছে। ফুয়াদ চিল্লাইয়া বলতেছে যে বিএনপি করেছে, বিএনপির 10 লাখ ভোট কমে গেছে এক ফুয়াদরে দৌড়ানি দেওয়ার কারণে। সুতরাং এই টার্গেট কিলিং মিশন, টার্গেট কিলিং করতে পারে বাংলাদেশের সক্ষমতা আছে একমাত্র জামাত ইসলামের। কারণ তাদের কাছে স্নাইপার আছে, তাদের কাছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদের সাথেই যোগাযোগ আছে। তার কিসের? রাশেদ খান এবং আপনার এই যে নুরুল হক নুরু, তাদের সাথে মোসাদের যোগাযোগ আছে। পৃথিবীর বিখ্যাত যে স্নাইপার বলা হয়, পৃথিবীর যদি সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার বলা হয়, তাহলে সেটা আছে একমাত্র মোসাদের কাছে। আর দ্বিতীয়ত আমাদের এশিয়ার ভিতরে আছে পাকিস্তানের কাছে, যেটা আপনার গত জুলাই আগস্টে এই পাকিস্তানি সেনাবাহিনী, আইএস এর লোকজন, টার্কির লোকজন মিলেই স্নাইপার দিয়ে শত শত ছেলে পেলেকে হত্যা করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। সেই কথা আপনারাও ভুলেননি, আমরাও ভুলিনি। সুতরাং এই মুহূর্তে সে যখন বলে যে নির্বাচনী সহিংসতায় 50 জন প্রার্থী নিহত হবে, তার মানে তার কাছে স্পেসিফিক্যালি সে জানে যে কে কে কোন কোন আসনে হত্যাকাণ্ড ঘটবে। পুলিশ প্রশাসন কোথায়, গোয়েন্দা বিভাগ কোথায়? তারা তো এই মুহূর্তে রাশেদ খানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি এই তথ্য কোথায় পাইলা। জাতির সামনে প্রকাশ করা উচিত যে কোন 50 জন প্রার্থী কারা এই টার্গেট কিলিং এর শিকার হবে। কারণ সে যেহেতু বলেছে তার কাছে তথ্য আছে, তাহলে সে পুরোপুরি জানে। সে যদি পুরোপুরি না জানে, সে জনসমক্ষে পাবলিকলি এটা তো বলতে পারে না কেউ যে 50 জন। এখন আমরা যেমন বলতেছি, বারবার বলতেছি নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমাদের কাছে কিন্তু কোনো গোয়েন্দা তথ্য নেই। আমরা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, আবার হয়তো চেঞ্জ হবে। কিন্তু হত্যা করা হবে যখন স্পেসিফিকই বলা হয় কখন করবে, কাকে করবে, এই জিনিসগুলো জানতে হবে। ডাক্তার ইউনূস মহোদয়, আসিফ নজরুল সাহেব, আপনাদের উচিত এই মুহূর্তে রাশেদ খানকে আপনাদের জিম্মায় নেওয়া। আমি প্রশাসনকে বলবো, পুলিশ, বিডিআর, আর্মিকে বলবো, রাশেদ খানকে এই মুহূর্তে জিম্মায় নিন। তার কাছ থেকে জানুন যে কোন 50 জনকে হত্যা করবে এবং কারা হত্যা করবে। এবং এই হত্যাকাণ্ডের পেছনে, কারণ এটাও জামাতের একটা খেলা, এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আর যেটাই বলেন সবগুলোই জামাতের এ টিম, বি টিম, সি টিম। সুতরাং ওরা নিজেরাই করতেছে এটা। এখন আমার তো মনে হয় যে রাশেদ খান, জামাত এরা এক হইয়া এরাই এই হত্যাকাণ্ড ঘটাবে। কারণ মোসাদ কাদের সাথে যোগাযোগ করছে? মোসাদ যোগাযোগ করছে রাশেদ খান আর নুরুর সাথে। পাকিস্তানের আইএসআই কাদের সাথে যোগাযোগ আছে? পাকিস্তানের টার্কি, জামাতের সাথে। তাইলে এখন এই টার্গেট কিলিংটা করতে পারে কারা? জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ, আপনারাই চিন্তা করুন কারা। সুতরাং আমি বলবো, যেহেতু এই মুহূর্তে এরা টার্গেট কিলিং এর কথা বলছে, প্রশাসন এটা বের করতে হবে। পাবলিককে বলবো কোনো মিছিল মিটিং এ যাওয়ার দরকার নেই। আপনারা কে কোন দল সমর্থন করে তা আমার জানার বিষয় না, সেটা আপনাদের বিষয়। কোনো মিছিল মিটিং এ যায় না, কারণ সেই টার্গেট কিলিং এ তো আপনিও পড়তে পারেন। কারণ একজন মারতে গিয়ে 3 জন মারলে আপনারাও মরবেন। সুতরাং এই রাশেদ খানকে আগে ধরেন, তার কাছ থেকে বের করেন যে কারা কে মারবে, কারা মারবে। দিল্লি যাচ্ছি আমি আজ 1:40 আমার ফ্লাইট আছে। আমি দিল্লিতে বহুদিন ধরে যোগাযোগ করছিলাম যে শেখ হাসিনার সঙ্গে একবার সরাসরি কথা বলার জন্য। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, আমি প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আমার কাছে গ্রিন সিগন্যাল এসছে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক থেকে এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আসছে। যদি আমি এমনি তো অন্য কাজও আমার দিল্লিতে আছে, তো সিডিএস এর সঙ্গে দেখা করা, সেনাপ্রধানের সঙ্গে দেখা করা, আদৌ কি ঘটছে বাংলাদেশের ব্যাপারে, কি ঘটতে যাচ্ছে, এখন পিএমওর অফিসে গিয়ে এরকম যাতায়াত করা, তারপর ধরুন সম্পর্কগুলোকে ঝালানো। বছরে একবার করে আমি যাই দিল্লিতে, তো এই যাত্রাটা সেই যাত্রার সামিল। তার সঙ্গে যদি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা হয় তাহলে সেটা হবে বোনাস। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক এখনো পর্যন্ত আমাকে কোনো সিগন্যাল পাঠায়নি, না রেড সিগন্যাল পাঠিয়েছে, না গ্রিন সিগন্যাল পাঠিয়েছে, হলুদ সিগন্যাল লাগিয়ে রেখে দিয়েছে, কিছুই জানায়নি। তো আমার আশা হচ্ছে, যেহেতু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আমার একটা পরিচয় আছে, এবং আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম তিনি যখন ক্ষমতায় ছিলেন না, সেই সময়তে আমি যখন স্টেটসম্যানে ছিলাম, সেই সময় তিনি একটা পথসভা করছিলেন।
ওই পথসভা থেকে তিনি যখন মঞ্চ থেকে নেমে আসেন তখন আমি তার সঙ্গে গিয়ে দেখা করি। তিনি আমার হালচাল জিজ্ঞেস করেন, তাও জিজ্ঞেস করেন তোমার অফিস কোথায়? কারণ ওই তো দেখা যাচ্ছে স্টেটসম্যান অফিস ওইখানে। বলে চলো তোমার অফিস ঘুরে আসি। তিনি আমার অফিস অনেকক্ষণ কাটিয়েছিলেন, এবার ভেজ বিরিয়ানি খেয়েছিলেন, সেটাও তো আপনাদের আমি বলেছিলাম। তো এখন যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হচ্ছে, এখন অনেক দিন হয়ে গিয়েছে। এখন রাজনাথ সিং এর একটা বদভ্যাস হচ্ছে, উনি কখনো টেলিফোন ক্যারি করেন না। আর ওনার যে পিএস আছে, প্রাইভেট সেক্রেটারি, তিনি আমাকে চেনেন না। ফলে আমি যখনই ফোন করি না কেন, কোনো না কোনো কারণ দেখিয়ে স্যার ব্যস্ত আছে, স্যার এখন মিটিংয়ে আছে, এই সমস্ত করে আমায় কাটিয়ে দেয়। তো আমার ইচ্ছা আছে তার বাড়িতে উপস্থিত হয়ে তার সঙ্গে দেখা করব। বাড়িতে অতটা চাপ থাকে না, একটু গভীর রাত হবে, হয়তো 1টা, 1:30, 2টো হয়তো হতে পারে। হোটেল থেকে গাড়ি নিয়ে রাত্রিবেলা যেতে হবে। তা আমি এই যে সকালবেলা ভিডিওটা করে রাখছি, আমি ভিডিওর টাইম লাইনে দিয়ে রেখে দেবো। ঠিক 6:30টার সময়, ভারতীয় 6:30টার সময় এই ভিডিওটা আপনি আপলোড হয়ে যাবে। তো আপনি যখন ভিডিওটা পাবেন তখন আমি সুদূর দিল্লিতে বসে আছি। এখন দেখা হবে কি হবে না তা তো আমার হাতে নেই, কারণ প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া আমি কিন্তু দেখা করতে পারবো না। এই কারণে পারবো না, আপনারা জানেন যে তার সুরক্ষা এখন Z++ করে দেওয়া হয়েছে। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম। আর তিনি যেখানে রয়েছেন সেটা একটা এয়ারবেসের মধ্যে, সেটা পুরো সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আর সেনাবাহিনীর মাথায় কি আছে? সেনাবাহিনীর মাথায় আছেন রাজনাথ সিং। ফলে রাজনাথ সিং এর যদি অনুমতি না পাওয়া যায়, বা তিনি যদি অধস্তন কোনো কাউকে যদি না বলে দেন, তাহলে পরে আমার ওখানে এন্ট্রি ঘটবে না। আর রাজনাথ সিং এর সঙ্গে যে দেখা হবেই এমন কোনো গ্যারান্টি নেই। ফলে একটা দোলাচলের মধ্যে আছি। কিন্তু আমার দিল্লি যাত্রাটা নিশ্চিত, কারণ ওখানে আমার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, অনেকের সঙ্গে কথা বলার ব্যাপার রয়েছে। আমি সমস্ত টাইম নিয়ে রেখে দিয়েছি।